সকল নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই শুভ কামনা। আশা করি সবাই কুশলে আছো। দেখো বন্ধুরা, তোমাদের সামনে অধ্যায় 13 অনুশীলনী 13.2 এর পঞ্চম ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ইতিপূর্বে আমরা তোমাদের এই প্রশ্নগুলোর যতগুলি সূত্র, সেই সূত্রগুলি বোঝানোর চেষ্টা করেছিলাম এবং তারপরে কি করেছিলাম, এবং মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, এগুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন অনুশীলনের অঙ্কগুলি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে প্রথম যে অঙ্কটা মানে 6 নম্বরের অঙ্কটা শেয়ার করছি, এটা বোর্ড পরীক্ষাতে অনেকবার এসেছে। তো সেখানে কি বলছে দেখো, 3 + 9 + 27 ধারাটির প্রথম 14 পদের সমষ্টি নির্ণয় করো। লক্ষ্য করলে দেখা যায়, দেখো 3 এর সাথে যদি 3 গুণ করি কত হলো 9, 9 এর সাথে 3 গুণ করলে 27, অথবা 9 ভাগ 3 3, 27 ভাগ 9 3। তাহলে আমরা এখানে লক্ষ্য করতেছি কি, যে দেখা যায় ধারাটির যে কোনো পদ তার পূর্ববর্তী পদের 3 গুণ, সুতরাং ধারাটি একটি গুণোত্তর ধারা। এখন ধারাটির প্রথম পদ এর সমান কত 3, সাধারণ অনুপাত আর কমন রেশিও বলে যেটাকে, সেটা হলো 9/3 অথবা 27/9 ইজ ইকুয়াল টু কত 3। এখানে লক্ষ্য করো 3টা অবশ্যই 1 থেকে বড়, তাই আমি লিখেছি আর গ্রেটার দেন 1। আমরা জানি, আচ্ছা, এবং পদ সংখ্যা কত দেওয়া আছে, এই দেখো প্রথম 14 পদের সমষ্টি, তার মানে n ইজ ইকুয়াল টু 14। আমরা জানি কোন গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি, Sn, n মানে এই যে এখানে পদের সংখ্যা যত তত, ইজ ইকুয়াল টু a r টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই r-1 যখন r গ্রেটার দেন 1। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, তোমার এই সূত্রটার ক্ষেত্রে আমরা কখন এটা ব্যবহার করব, যখন r এর মান 1 থেকে বড় হবে। অতএব প্রথম 14 পদের সমষ্টি, এই দেখো s 14, এই যে 14 সেই 14টা এখানে লিখেছি। যদি 20 থাকতো তাহলে s 20 ইজ ইকুয়াল টু 3 মানে হলো a মানে হলো কত 3, আর এই দেখো r সমানও দেখো 3, তাহলে 3 টু দি পাওয়ার 14-1 ডিভাইডেড বাই 3 - 1, তাহলে এই দেখো এই 3 হলো এইটা, 3 - 1 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 14 - 1। এই হলো এর প্রথম 14 পদের সমষ্টি। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো 7 নম্বরের গাণিতিক সমস্যা দেখো, 128 64 32 প্লাস ধারাটির কোন পদ হাফ, মানে কততম পদ হাফ। তাহলে এখন এখানে লক্ষ্য করো 64 ডিভাইডেড বাই 128 ইজ ইকুয়াল টু কত হাফ। আবার দেখো 32 ডিভাইডেড বাই 64 কত হাফ। তাহলে এখানে আমরা সাধারণ অনুপাত পাচ্ছি কত হাফ। আমি এখানে আর গ্রেটার দেন 1 বা লেস দেন 1 লিখছি না, এই কারণে কারণ আমার সমষ্টি বলে নাই, আমার বলছে কততম পদ। আচ্ছা, তো দেখো বন্ধুরা, অতএব ধারাটি একটি গুণোত্তর ধারা। আমরা জানি কোন গুণোত্তর ধারার n তম পদ a r টু দি পাওয়ার n-1। আচ্ছা দেখো, আমার এখানে প্রথম পদ কত দেওয়া আছে a, এই দেখো 128, হাফ মানে এই যে পদ সংখ্যা, সাধারণ অনুপাত টু দি পাওয়ার n-1, এই n এর মানটাই আমাকে বের করতে হবে। এই 128টা দেখো 1/2 এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে 2 × 1/2 × 128, 128টাকে দেখো ভেঙেছি, ভাঙলে পরে কত হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 2 টু দি পাওয়ার 7, আর এই একটা 2 টু দি পাওয়ার 8, তার মানে হাফ টু দি পাওয়ার n-1 ইজ ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার 8, বা উভয় পক্ষে বেস দুটো সমান, তার মানে এখানে হাফ আর এখানে হাফ, বেস এর দুটো সমান, অতএব পাওয়ারগুলি সমান। অতএব n-1 ইজ ইকুয়াল টু 8, অতএব n ইজ ইকুয়াল টু এই 1টা এই পাশে চলে গেল, হয়ে গেল 9। অ্যানসার হলো কি, ধারাটির নবম পদ হলো হাফ। ক্লিয়ার বন্ধুরা? তোমরা বুঝতে পেরেছো? এরপরে আমি তোমাদের সাথে আরো একটা গাণিতিক সমস্যা শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, সেটা কোনটা, এর পরেরটা। আমি যে 3টা
গাণিতিক সমস্যা তোমাদের সাথে শেয়ার করব আজকে। তিনটাই খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা মনে করবে যে তিনটাই অতি গুরুত্বপূর্ণ এবং এই জাতীয় প্রশ্নগুলি এসএসসি পরীক্ষাতে দেয়। এসএসসি পরীক্ষাতে তোমাকে সুন্দরভাবে উত্তর করতে হলে পারে তোমার কি করতে হবে, জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে হবে এবং করতে হবে। দেখো বন্ধুরা, 8 নম্বর গাণিতিক সমস্যাটা খেয়াল করো। 8 অনুশীলনীর 8। তাহলে এখানে কি বলছে দেখো, আমি আর অঙ্কটা লিখছি না, লিখতে গেলে একটু সময়ও চলে যাবে। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ, এখানে ধারাটি কি তা বলে দিছে। কি ধারা? গুণোত্তর ধারা। কত পদ? পঞ্চম পদ। কত? 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত? তাহলে আমাদের এখানে দেখো প্রথম পদ দেওয়া নেই, সাধারণ অনুপাত দেওয়া নেই, তাহলে আমরা এ দুটো ধরব। তো ধরি, মনে করি ধারাটির গুণোত্তর ধারাটির প্রথম পদ সমান এ, সাধারণ অনুপাত আর সাধারণ অনুপাত সমান হলো আর। আমাদের এখানে কি বলছে? ধারাটির পঞ্চম পদ এত। আমরা জানি, এখানে আমরা লিখি, আমরা জানি, কি জানি? কোন গুণোত্তর ধারার n তম পদ is equal to a r⁴n-1। এখানে অবশ্যই খেয়াল করবে তম পদ চাইছে না সমষ্টি চেয়েছে। তাহলে এখানে বলছে যে এখানে দেওয়া আছে পঞ্চম পদ, তাহলে এখানে সমষ্টির কোনো কাজ নাই, অতএব আমরা এসএন এর সূত্রগুলি লিখব না। অতএব ধারাটির পঞ্চম পদ হলো কত? a r⁵ ইজ ইকুয়াল টু কত? a r⁴। এবং ধারাটির দশম পদ হলো a r⁻10-1 ইজ ইকুয়াল টু a r⁹ অতএব দেখো বন্ধুরা, a r⁴ ইজ ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে সেটার দিকে একটু খেয়াল করো, 2√3/9। 2√3/9 ক্লিয়ার আছে বন্ধুরা? 2√3/9 ইজ ইকুয়াল টু, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই। আবার দেখো দেখা আছে a r⁹ ইজ ইকুয়াল টু কত? a r⁹ 8√2। 8√2 ডিভাইডেড ভাগ কত আছে? 81 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা বন্ধুরা দেখো, এখানে বড় আর এটা ছোট, এই জন্য আমরা কি করব? 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ, অতএব 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ, তাহলে কি হচ্ছে দেখো তো? 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ, অথবা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে, এভাবে লিখলেও হবে। 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে। তাহলে আমি এখানে পাচ্ছি কত দেখো তো বন্ধুরা? a r⁹ ডিভাইডেড ভাগ ইজ ইকুয়াল টু 8√2 ভাগ হলো 81, আর এখানে আসছে a r⁴ ডিভাইডেড ভাগ, এই সমান চিহ্নটা এখানে দিই, ডিভাইডেড ভাগ কত আসছে? 2√3 ডিভাইডেড ভাগ 9। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা, এরপরে আবার তোমরা খেয়াল করে দেখো,
আমরা উপরের অংশটুকু মুছে দিতেই পারি, কারণ এটা আমাদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন যা ছিল তা শেষ করে ফেলেছি। আচ্ছা বন্ধুরা, এখন দেখো আমরা কি করি, এ চলে যায়, বা দেখো r⁴ ভাগ হলো 4 ইজ ইকুয়াল টু কত, 8√2 ডিভাইডেড ভাগ 81 ডিভাইডেড ভাগ, এক কাজ করি বন্ধুরা, এখানে সমান চিহ্ন, এ তো চলেই গেল, r⁴ ভাগ হলো 5 এখানে লিখি। আর এরপরে আসছে কত, 2√3 ডিভাইডেড ভাগ 9, বা দেখো বন্ধুরা কত হয়, r⁴ এটা 5 না, এটা হলো 4, তাহলে r⁵ ইজ ইকুয়াল টু 8√2 ডিভাইডেড ভাগ 81 গুণ 9 2√3। এই 9 আর এইটা কেটে গেল 9। আচ্ছা দেখো বন্ধুরা, এই 2 আর এই 8 কেটে গেল, তাহলে থাকলো কত, 4। তাহলে আমাদের এখানে কি লিখতে পারি, 4√2 ডিভাইডেড ভাগ 9√3। আচ্ছা এরপরে দেখো বন্ধুরা, আমরা কি করতে পারি, 4√2, আচ্ছা 4√2 কে আমরা কি করতে পারি, দেখো তো বন্ধুরা, 4টাকে যদি আমরা ভাঙি 2 তাহলে এই মানে 2 ইজ ইকুয়াল টু কত লেখা যায়, √2 গুণ √2, তাহলে 1টা 2টা 3টা 4টা, আর এই একটা 5টা। তাহলে আমরা এখানে লিখতে পারি √3⁵, সেম ভাবে আমরা এখানে লিখতে পারি 3√5, সরি ভুল লিখলাম, √3⁵। আচ্ছা এখানেও দেখো 5, এখানেও 2√2 ডিভাইডেড বাই √3, তাহলে আমার এখানে আসছে কত, অতএব r ইজ ইকুয়াল টু দেখো √2 ভাগ হলো √3। কিভাবে হলো লক্ষ্য করো বন্ধুরা। এরপর আচ্ছা আমি আরেকটা লাইন নাই তোমাদের সৌজন্যে করেই ফেলি, তাহলে বোধহয় ভালো হবে। দেখো বা r⁵ বা r⁵ ইজ ইকুয়াল টু 2√3⁵। এই 5 আর এই 5, এই দেখো 5⁵, দুটোর পাওয়ারই 5 আছে, যার কারণে আমরা √2 ডিভাইডেড বাই √3⁵। অতএব r ইজ ইকুয়াল টু কত আসছে বন্ধুরা, r ইজ ইকুয়াল টু √2 ডিভাইডেড ভাগ √3। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এখন দেখো, আমরা এর মান বের করব না, যদি এই অঙ্কের তৃতীয় পদ কত চাইছে সেটা যদি বের করতে চাই, এর মান প্রয়োজন, কিন্তু আমরা এখানে একটা কৌশল অবলম্বন করব, তাহলে দেখবা এর মান কোনো প্রয়োজন হবে না। অতএব ধারাটির তৃতীয় পদ সমান a r⁴, দেখো 3 - 1 ইজ ইকুয়াল টু a r²। দেখো তো বন্ধুরা, আমরা এরকম লিখতে পারি কি, a r⁴ ডিভাইডেড ভাগ r², তাহলে এইটা 4 এটা 2 ভাগ করলে দেখো a r⁴ 2 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আচ্ছা এখন দেখো, আমরা উপরের আরো একটা লাইন মুছে দিয়ে আমরা এখানে করার চেষ্টা করি। অতএব ধারাটির তৃতীয় পদ সমান a r⁴ সমান কত আসছে দেখো তো বন্ধুরা, 2√3 ডিভাইডেড ভাগ 9, মানে পঞ্চম পদ, 2√3 ডিভাইডেড ভাগ 9 ইজ ইকুয়াল টু, এই দেখো তৃতীয় পদ r² ইজ ইকুয়াল টু, r এর মান আমরা কত পেয়েছি, এই দেখো √2 ডিভাইডেড ভাগ √3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো বন্ধুরা 2√3 ডিভাইডেড ভাগ 9, এইটা স্কয়ার করলে কত হয়, দেখো √2 √3 স্কয়ার করলে কত হয়, 2/3
2/3, তাহলে 3টা কি হয়? আচ্ছা আমি লিখি আর এক লাইন, 2/3 ইজ ইকুয়াল টু দেখো 2√3 ডিভাইডেড ভাগ 9 গুণ 3 ভাগ হলো 2। আচ্ছা বন্ধুরা, এটার সাথে এইটা কেটে দিলে কত হয়? 3। এইটা আর এটা কাটলে কত হয়? √3। এই √3 আর এটা কাটলে কত হয়? 1/√3। অতএব দেখো বন্ধুরা, আমাদের উত্তর কত হলো? অতএব অ্যান্সার দিয়ে 1/√3 এটা লিখে দিলেই হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, যদি তোমাদের এরকম চাইতো যে ধারাটির 15তম পদ কত, তাহলেও কিন্তু আমরা এর মান বের করতাম না, একটা কৌশল অবলম্বন করতাম। লক্ষ্য করো বন্ধুরা, সেই কৌশলটা কি এটা বোঝার জন্য লিখছি। ধরো 15তম পদ চাইলো, 15তম পদ চাইলো, তখন কি করবা? তখন দেখো a r⁴ ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তুমি এখানে খেয়াল করো, এখানে দশম পদ কত আছে? আমি কি এখান থেকে এরকম ভাবে লিখতে পারি? a r⁴ দশম পদ আছে 9 ইন্টু r⁵ লেখা যায়। এইটুকুর মান বসায় দাও, আর এর মান বসায় দাও, হয়ে গেল। যদি তোমার চাইতো ষষ্ঠ পদ কত, তাহলে দেখো a r⁵, তাহলে আমরা লিখতাম কি? a r⁴ ইন্টু r, হয়ে গেল। এইটুকুর মান বসায় দাও, আর এর মান বসায় দাও। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, এটা জাস্ট আমরা একটা কৌশল অবলম্বন করলাম। কৌশল অবলম্বন করে এভাবেও আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করো, কমেন্ট করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আমি অনুশীলনের সমস্যা, এরপরে সিকিউ সমস্যাগুলোও করব। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।